ডুয়ার্স আমার কাছে মন কেমনের এক হাতছানি। যতবার গেছি বস্তা ভরে স্মৃতির নুড়ি কুড়িয়ে ফিরেছি। এবার আবারও চললাম ডুয়ার্সের গল্প বলতে। আর আমার যে গল্প বলাই কাজ, আজ এমন এক ডুয়ার্সের সন্ধান দেব যেখানে বন্য জগতের সাথে সাথে হারিয়ে ফেলা নিজেকে খোঁজার অবসর পাবে অনেক। নিরালা নিঃসঙ্গ তেপান্তরের আতিথেয়তা তোমায় মায়ায় বাঁধবে। বারবার ফিসফিসিয়ে ডেকে যাবে জল ঢাকা নদীর জল। ডায়নার পাখির কলতান, প্রভাতী গান খুঁজে দেবে তোমায় এক শান্তির আসমান। আর এই সব অনুভূতি তোমরা গায়ে মেখে নিতে পারো, যাতে তোমাদের আজ সঙ্গে করে নিয়ে যাব রয়্যাল ইকো হাটে। বলবো জল ঢাকার তটে এমন এক আস্তানার গল্প যেখানে একবার এলে তোমায় বারবার আসতে হবে। সাথে জার্নির গল্প, সাফারির গল্প তো থাকছেই। চলো তাহলে এক অন্য ডুয়ার্সের উদ্দেশ্যে আজকের ডাকগাড়ি ছাড়ি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। আজ 10ই ফেব্রুয়ারি 2025। একটু ভারাক্রান্ত মন নিয়ে শিয়ালদা স্টেশনে হাজির হয়েছি 8:35-এর 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরব বলে। টাটা বা বিদায় জানানোটা যে কতটা টাফ সেটা আজকে আবারও নতুন করে বুঝলাম। আমাকে এখন যেতে হবে কোথায় সেটা তো তোমরা অলরেডি দেখেছো। আমি ডুয়ার্স যাচ্ছি। আজ 10 তারিখ। আমাদের মেঘ পিয়ন পরিবারের প্রথম গ্রুপ ট্যুর ছিল আজ, মানে আজ গ্রুপ ট্যুরের শেষ দিন ছিল আর কি। তো এখনও সৌম্যদীপ সাথে আছে, কল্লোল এসছে। এর পরের ট্রিপটা আমাকে একা করতে হবে। কল্লোলের অফিসে চাপ, সব মিলিয়ে এই 3টে দিন অসম্ভব আনন্দ করে কাটানোর পর এই নেক্সট একা যাওয়ার পথটা একটু বেশি লং বলে মনে হবে, আমি জানি। তো কিছু করার নেই, লাইফে মুভ অন করাটাই এক এবং একমাত্র পথ, এছাড়া কোনো অপশান নেই। তাই যত ইমোশনাল লাগুক, ইমোশনটাকে গলায় আটকে আমাদের নেক্সট পথ বাড়ি দিতে হবে। একটাই সান্ত্বনা, তোমরা আছো আমার সাথে। তাই তোমাদের জন্য যত মন খারাপই হোক, সেই মন খারাপকে আপাতত চেপে রেখে ডুয়ার্সের পথে চলো যাওয়া যাক। আমার আজকের কোচ B2 AC 3 টায়ার। টিকিট প্রাইস 1085 টাকা। গন্তব্য সেই নিউ ম্যাল জাংশন। ডুয়ার্স বা কালিম্পংয়ে কোথাও যাওয়ার হলে এটাই আমার মতে বেস্ট অপশন। আর কাঞ্চনকন্যার 3rd AC কম্পার্টমেন্ট এই রুটের অধিকাংশ ট্রেনের 3rd ACর থেকে অনেক অনেক বেটার। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন। এখনো পর্যন্ত আমি কোনো প্রবলেম ফেস করিনি। পর্যাপ্ত পরিমাণে চার্জিং সকেট থেকে শুরু করে ওয়েল মেনটেন্ড টয়লেট। এই ট্রেনটা সব দিক থেকেই ভালো। ঘুম যখন ভাঙল, বাইরে তখন কুয়াশার আধিপত্য। অদ্ভুত এক শান্ত স্নিগ্ধ অনুভূতি বিরাজ করছে আজকের এই সকালে। ইতিমধ্যেই শিলিগুড়ি পেরিয়েছি আমরা। তোমরা এখন শুধু রাস্তায় কনসেন্ট্রেট করো। গুলমা স্টেশনের পর থেকে ল্যান্ডস্কেপটা কিভাবে বদলাতে শুরু করেছে দেখেছো? এই যে আমরা এখন কিন্তু মহানদী পেরোচ্ছি। এই ট্রেন রুটটা যে আমার কি প্রিয়, রীতিমতো জঙ্গল ট্রেন সাফারি যাকে বলে। এই যে এই ল্যান্ডস্কেপটাই ধরো, যেদিকে তাকাবে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা। আমাদের এই ট্রিপের প্রথম পাহাড় দর্শন। সেবক ঢোকার আগে এই রকম নৈসর্গ অপেক্ষা করেছিল আমাদের জন্য। এই যে নন্দী নদীর উপর দিয়ে ক্রস করছি এখন। কি ফাটাফাটি ফ্রেম না? নাও হোল্ড ইউর সিট টাইট। সেবক পেরোচ্ছি আমরা। তোমরা শুধু বাঁ দিকে চোখ রাখো। কি কেমন? আমি যতবার তিস্তার কাছে আসি, তিস্তা মনের সব তেষ্টা অজান্তেই মিটিয়ে দেয়। কি অসম্ভব সুন্দর না? তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও। আর যাদের একটু লেংদি মনে হচ্ছে তাদের বলি, আমার তো গল্প বলা কাজ। আর এই উল্কার বেগে পেরিয়ে যাওয়া নদী, মাঠ, ঘাট, পাহাড়, এরা তো সবাই গল্পের এক একটা চরিত্র, তাই না? ওদের গল্প আমি যদি না বলি
কে বলবে বলো? যাই হোক, দেখতে দেখতে যথাসময়ে ট্রেন নিউম্যাল জাংশনে ঢুকিয়ে দিল। ফাইনালি নিউম্যাল থেকে আমার নেক্সট গন্তব্য নাগরাকাটার রয়্যাল ইকো হাট। মিট সুব্রত দা, ওনার অফ রয়্যাল ইকো হাট। ড্রাইভার দাদা অসুস্থ বলে নিজেই চলে এসেছে আমায় নিতে। ভাইবে তো বোঝা যায় যে একটা মানুষ কেমন। আমার যেটুকু মন ভার ছিল গতকাল থেকে, মানুষটার হাসি আর ব্যবহারে এবং আপন করে নেওয়ার ক্ষমতায় সেটা নিমেষেই হাওয়া হয়ে গেল। যাই হোক, আমরা এখন সোজা যাচ্ছি আমার আগামী 3 রাত্রের আস্তানা নাগরাকাটার রয়্যাল ইকো হাটে। এই যে আমরা কিন্তু নেওড়া ব্রিজ পেরোচ্ছি, আর নিচে বয়ে গেছে নেওড়া নদী। এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এটা গেছে লাটাগুড়ির দিকে। আমাদের যেতে হবে সোজা। এখন মূর্তি নদী পেরোচ্ছি আমরা। নিউম্যাল স্টেশন থেকে আমাদের এই রয়্যাল ইকো হাট এর দূরত্ব 23 কিলোমিটার মতো, সময় লাগে ওই 36 মিনিট। তবে এইটুকু জার্নিতেই আমরা কিন্তু 3টে নদী পাই, নেওড়া, মূর্তি, আর এরপর আমরা পাবো জলঢাকাকে। তোমরা রাস্তাটা দেখছো? আমি শেষবার এই রাস্তায় এসেছি পেগাসাসের সাথে, তাই মিস করছি ভীষণ। কিন্তু ব্যাকপেনটা এত ভোগায় যে লং রাইড করতে পারি না আর। ওদিকে পেগাসাসের অভিমান বাড়তে থাকে। এই যে ফাইনালি জলঢাকা ব্রিজে এলাম। এই ব্রিজটা পেরিয়েই আমাদের ডান দিকে নেমে যেতে হবে রয়্যাল ইকো হাটের দিকে। এই যে রাস্তার বাঁ দিকে বা ডান দিকে যে বসতিগুলো দেখছো, সুব্রতদা বলল এগুলো নেপালি বসতি। আর এখান থেকে নেপালি বসতি শেষ হয়ে শুরু হচ্ছে আদিবাসীদের গ্রাম। আমাদের রয়্যাল ইকো হাট কিন্তু আদিবাসী এলাকার মধ্যেই পড়ছে। রিসর্টে ঢোকার আগের কিছুটা রাস্তা একটু অফরোডিং টাইপ হলেও আমার কিন্তু বেশ লাগছে। ডুয়ার্সে এর আগে এরকম কোথাও থাকিনি আমি। ভিতরে ভিতরে ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এই যে দেখো, এবার রাস্তার দুদিকেই কিন্তু চা বাগান, আর এই বাগান পেরোতেই ভূষুণ্ডির মাঠের মতো এক বিরাট উন্মুক্ত প্রান্তর। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের রয়্যাল ইকো হাটের সদর দরজা। ঢোকেই যেটা সবার আগে নজর কাড়লো সেটা হচ্ছে একটা ব্যাডমিন্টন কোর্ট। খেলাধুলো পাগল মানুষ তো এই ধরনের জিনিস একটু বেশিই টানে। এই যে অ্যাক্টিভিটিসের জায়গা আছে এবং অদ্ভুত, মানে ফার্স্ট ইমপ্রেশন হঠাৎ করে একটা মানে বিচ্ছিন্ন একটা জগতে চলে এসেছি, যেখানে এসে একদম নিরালা নিরিবিলি, একদম মেন কোলাহলের থেকে বিচ্ছিন্ন একটা জগৎ। চারিদিকে যেদিকে তাকাচ্ছি ধুধু মাঠ, দূরে জলঢাকা নদী, পাখি ডাকছে, আর এগুলো হচ্ছে ইলেকট্রিক ফেন্স দিয়ে পুরো জায়গাটাকে ঘেরা, যাতে হাতিরা অ্যাটাক না করতে পারে। প্রচুর জায়গা। রয়্যাল ইকো হাট এই পুরো প্রিমিসেসটা এতটা বড়, হালকা হাওয়া, এখন ওভারকাস্ট, পুরো মানে কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে। ওই যে সূর্যের অবস্থা, দারুণ লাগছে, দারুণ লাগছে। বিশ্বাস করো, আমি একদম ছিটকে গেছি। এ যেন সম্পূর্ণ অন্য এক ডাইমেনশন। ছবি দেখে বা গুগল রিভিউ পড়ে এই অনুভূতির স্বাদ নেওয়া যাকে বলে প্র্যাকটিক্যালি অসম্ভব। যাক, চলো এবার একটু তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমার এবারে রাস্তা না 204 নম্বর ঘর। দেখাই এই ঘরটা।
এই হচ্ছে আমার ঘর। একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, গ্লাস টেবিল, দুটো চেয়ার রয়েছে, আয়না রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ইলেকট্রিক কেটেল রয়েছে। পর্দা সরালে এই হচ্ছে ভিউ, সামনেই একটা দারুণ সুন্দর ব্যালকানি। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামার্ড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আয়না, বেসিন। আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। এখানেও একটা জানলা, জানলা থেকে এই হচ্ছে ভিউ। খুব 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 পছন্দ হয়েছে আমার, ভীষণই পছন্দ হয়েছে। আর মানে কালার কম্বিনেশনটা দেখো, এর সাথেই সাদার কম্বিনেশন, আর এই যে ছবিগুলো, একটা রুমের তো ওভারঅল একটা থিম থাকে, তো আমার ওভারঅল এই পুরো ব্যাপারটা খুব খুব পছন্দ হয়েছে, দারুণ দারুণ। চলো এবার ব্রেকফাস্টের পালা। আমি এখানে 3 দিন আছি এখনো, এবং 3 দিনে পুরো ডুয়ার্সের বহু জায়গা ঘোরাবো। কোথায় কোথায় ঘুরবো সব তো থাকছেই, এবং এখানকার খাওয়া দাওয়া কেমন, সার্ভিস কেমন, রুম অ্যাকোমোডেশন তো তোমরা দেখলেই, আর কি কি অ্যাকোমোডেশন আছে, প্রাইস কি, সব ইন ডিটেলস সব থাকবে এই ব্লগে। তাহলে চলো এবার একটু ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। ডাইনিং স্পেসটা অত্যন্ত কোজি একটা ডাইনিং স্পেস, যেখানে বসে আছি মনে হচ্ছে যেন একদম প্রকৃতির মাঝে বসে খাচ্ছি, পাখির চিরপিং, পাখির গান শুনতে শুনতে খাচ্ছি। তো যেটা বলার সেটা হচ্ছে রুম ট্যারিফের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। তোমরা যদি চাও রুম ট্যারিফের সাথে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার নিতে পারো, তার প্যাকেজ একটু আলাদা হয়। যেহেতু ম্যাক্সিমাম টাইম দুপুরবেলাটা ঘুরতে ঘুরতেই কাটে মানুষের সাইড সিংয়ে, তাই লাঞ্চটা ইনক্লুডেড নয় রুম ট্যারিফের সাথে। তো আমি আজকের ব্রেকফাস্টে আমি পেয়েছি স্যান্ডউইচ, ডিম সেদ্ধ, ফল আর একটা মিষ্টি। ব্রেকফাস্টটা কিন্তু একদম মানে কোনো লিমিটেডের ব্যাপার নেই, তোমরা যতক্ষণ না পেট ভরছে এখান থেকে তোমাদের দেওয়া হবে, সেটা রুমের ট্যারিফের সাথে ইনক্লুডেড, যেটা বললাম কমপ্লিমেন্টারি। বাকি এরপর প্রচুর ঘোরাঘুরি বাকি, তাই পেটটাকে সবল রাখতে হবে, খাওয়া শুরু করি। আচ্ছা, আমি যে রুমটায় আছি সেই রুমটার ট্যারিফ হচ্ছে 3000 পার নাইট। এখানে ম্যাক্স টু ম্যাক্স 3 জন তোমরা থাকতে পারবে, এবং তার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এইবার যে রুমটা দেখাবো এটা হচ্ছে 2500 রুপিস পার নাইট। এখানেও ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। গ্রাউন্ড ফ্লোরের রুম এগুলো, অ্যামিনিটিস সব সেম। একটা কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর ডেকর, খুব রুচিসম্মত ডেকর। এদিকে জানলা দিয়ে পুরো ভিউ, আর হাওয়া, হু হু করে হাওয়া ঢোকে। আয়না রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, আমার ঘরে যা যা ছিল সব আছে। তো আমি আলাদা করে আর যে অ্যামিনিটিস, টয়লেট আলাদা করে দেখাচ্ছি না, কারণ সব ঘরে সেম অ্যামিনিটিস, সেম সব কিছু। শুধু এটা গ্রাউন্ড ফ্লোরে, আমার ঘরটা ফার্স্ট ফ্লোরে, আর একদম টপে যেটা 3500 টাকা পার নাইট, সেটাও আমি দেখাবো। তো ওটা একদম টপ, আর ওই রুমগুলো একটু স্পেশাল রুম। কেন 3500 টাকা, তার জন্য তো রিজনিং থাকে। এরকম সুন্দর বাঁশের স্ট্রাকচারে তৈরি রুম, কিং সাইজের বেড, আর সামনে বিরাট একটা গ্লাস উইন্ডো। ব্যালকনির বদলে গোটা ছাদটাই তোমার। ওয়েল ডেকোরেটেড একটা ঘর পাচ্ছ তোমরা। আর এই যে এইটা হলো গ্লাস কটেজ, স্পেশালি কাপলদের জন্য ডেডিকেটেড। মেন রিসর্ট থেকে একটু দূরে, একদম সেপারেটেড এর লোকেশন। এইরকম একটা ব্যালকনি পাবে তোমরা, আর যেটা পাচ্ছ এইরকম একটা গ্লাস রুম। খাটে শুয়ে 270 ডিগ্রি ভিউ পাচ্ছ, আর বাকি যা যা অ্যামেনিটিস দরকার সব তো আছেই। যেহেতু স্পেশাল রুম, তাই এর ট্যারিফ 4000 টাকা পার নাইট। একই নিয়ম, এখানেও ব্রেকফাস্ট ইনক্লুডেড। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কারণ মাঝে মাঝে মেঘ ডাকছে। এখন পুরো ফগি হয়ে রয়েছে, না হলে এইখান থেকে পুরো এই রেঞ্জটা একদম পুরোটা পাহাড় দেখা যায় এখানে। মানে ডিসেম্বর জানুয়ারি মাসে
ডুয়ার্সে যা যা দরকার হয়, মানে জঙ্গল, নদী, পাহাড়, চা বাগান, আমরা আসার সময় তো দেখলে চা বাগান দিয়ে এলাম, চা বাগানের মাঝখান থেকে, সব তুমি এখানে পাবে। আর যেটা সবচেয়ে বেশি করে পাবে সেটা হচ্ছে নির্জনতা এবং প্রকৃতির সঙ্গে, প্রকৃতির সাথে মিশে সময় কাটানোর কিছু অনুভূতি। আর সত্যি কথা বলতে গেলে প্রকৃতি পাগল না হলে এরকম একটা জায়গায়, এরকম নিঃসঙ্গ নির্জন জায়গায় এরকম একটা রিসর্ট বানানোর কথা কিন্তু ভাবা একটু মুশকিল, কারণ ব্যবসায়িক দিক থেকে ভাবতে গেলেও এই জায়গাটা বেশ প্রতিকূল। এই যে জল ঢাকা নদী, যার জল কখনো শুকোচ্ছে না। এই যে জলের কলকল আওয়াজটা আমার এত প্রিয় না, এত প্রিয়, কি বলি, দারুণ। জাস্ট যতদূর চোখ যাচ্ছে ধুধু প্রান্তর, মানুষজন নেই, শুধু প্রকৃতি আর তুমি। এখানে যদি আসো, প্রকৃতি দুহাত বাড়িয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। ঠান্ডা জল, ঠান্ডা জল। দারুণ না? ফাটাফাটি ফাটাফাটি। এখানকার হাওয়ায় নিঃসঙ্গ নীরবতার অদ্ভুত এক সুখ আছে। এই অনুভূতিটা এর আগে কোথাও পেয়েছি বলে তো আমার মনে পড়ে না। আমি যে সবসময় পায়ে হেঁটে ঘোরার কথা বলি, এখানে এলে পায়ে হেঁটে ঘুরতেই হবে, এবং সেটা যে কি অপূর্ব একটা অভিজ্ঞতা, অলরেডি আমি সেটা উপলব্ধি করতে পারছি। দারুণ। এই যে পেছনে আমাদের রয়্যাল ইকো হাট, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে ঢুকলাম, আমি ওই পাশ দিয়ে নদী দেখে হেঁটে এখান থেকে এলাম। একটা বিস্তীর্ণ চারণভূমি বলা যায়। এখানে প্রচুর গরু একটু আগে চড়ছিল। এখানে শান্তি ছড়িয়ে ছড়িয়ে আছে। বোন বলছে এই যে এখন হাঁটছো তুমি, প্রচুর ফগ হয়ে আছে, নাহলে দূরে পাহাড় রেঞ্জ দেখতে পেতে। আমার তো মনে হচ্ছে এই ফগটাও দারুণ লাগছে। তোমরা দেখো এই দূরের গাছগুলো আবছা হয়ে দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে না ওখান থেকে আর পৃথিবী নেই, শেষ। হাওয়া হচ্ছে, হাওয়া, হালকা হাওয়া, এটা একদম জুড়িয়ে দিচ্ছে পুরো বডি অ্যান্ড মাইন্ড। আচ্ছা, এটা কিন্তু সিটিসি চায়ের বাগান। এখানে লিকার চা পাওয়া যায় না, এগুলো দুধ চায়ের জন্য। ডুয়ার্সে যা যা দরকার সব আছে, সব সব এখানে আছে, পায়ে হাঁটা পথেই আছে। এইটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, আমি যেটা আগে বললাম। হ্যাঁ, সেই রুমগুলো, সেই রুম। ম্যাক্সিমাম হোমস্টে রিসর্টে যাদের কাছে পেট আছে, আর পেট তো যারা পেট লাভার তাদের কাছে, তাদের পেট তো তাদের সন্তান, তো সেই সন্তানকে বাড়িতে রেখে তাদের পক্ষে ঘুরতে আসা ইটস টু ডিফিকাল্ট। তাই তারা পেট ফ্রেন্ডলি রিসর্ট বা জায়গার খোঁজ করে। ম্যাক্সিমাম জায়গাতে পেট নেওয়া হয় না, কারণ অ্যাম্পেল অ্যামাউন্ট অফ জায়গার অভাবে। তো এইখানে এতটা বড় জায়গা নিয়ে এই পুরো ইকো হাটটা। আর কোয়েল বলল যে কেন, আরও একটা কারণ হচ্ছে এর সামনে যে এই লনটা, এটা কিন্তু পেটদের জন্য অ্যাক্সেসেবল। মানে তারা এখানে ঘুরে, তাদেরও তো জায়গা দরকার হয় না, শুধু মানুষরা এসে আনন্দ করলে তো হবে না, তাদেরও তো ঘুরতে দিতে হবে। তো যে পেট ফ্রেন্ডলি কটেজ দুটো আছে, আমি সেই দুটোকে একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ইন্টেরিয়ার, খুব সুন্দর কাঠের ইন্টেরিয়ার। তোমার যেটা ওই বিল্ডিং এ আছে সেম জিনিস, সব অ্যামেনিটিজ এখানে একদম সেম অ্যামেনিটিজ। একটা ফুল কিং সাইজ বেড, যদি দরকার হয় ওনারা এক্সট্রা কটও অ্যারেঞ্জ করে দেন, সেক্ষেত্রে 500 রুপিস এক্সট্রা লাগে। আর এই হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে, আয়না আছে। এই পেট ফ্রেন্ডলি কটেজ, এইটা ওটা, এই দুটো কিন্তু 2300। এর মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড, বাকি এলাকাতে মেনু রয়েছে, তোমরা যেরকম খাবে অর্ডার করে নিতে পারো। আর যদি ডিনারের প্যাকেজ চাও, মানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার, সেটার ব্যবস্থাও আছে। আমি সব
দিয়ে দেবো, এবং যে নাম্বারটা নিচে যাচ্ছে সেই নাম্বারে কল করে তোমরা পুরো ডিটেলসে জেনে নিতে পারো। আমি যত বলবো কম হবে। সত্যি কথা বলতে রয়্যাল ইকো হাটের লোকেশন আর এখানকার আতিথেয়তায় আমি মুগ্ধ। আড্ডার টেক, ক্যারাম আছে এখানেও, তাস ক্যারাম, বিকেলবেলার পর অ্যাক্টিভিটি করতে পারো। আর একটা সুন্দর এরকম সাঁকো আছে, কাঠের সাঁকো, বাঁশের সাঁকো, সরি, মাছ আছে। হ্যাঁ, খাবার দিলেই উঠবে তো। হ্যাঁ, সবুজ গাঢ় সবুজ জল, তার মাঝখানে সূর্যের গোল্ডেন ঝিলিকটা কি অদ্ভুত লাগছে। ক্যারাম আছে এখানেও, তাস ক্যারাম, বিকেলবেলার পর অ্যাক্টিভিটি করতে পারো। আর একটা সুন্দর এরকম সাঁকো আছে, কাঠের সাঁকো, বাঁশের সাঁকো, সরি, মাছ আছে। হ্যাঁ, খাবার দিলেই উঠবে তো। হ্যাঁ, সবুজ গাঢ় সবুজ জল, তার মাঝখানে সূর্যের গোল্ডেন ঝিলিকটা কি অদ্ভুত লাগছে। আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে ছোট্ট করে করেছিল বাবা, মানে টেস্ট করার জন্য যে শুধু রিসোর্ট না, তোমাদের ফার্ম স্টেও বটে। হ্যাঁ, এটা মানে আমরা বলেই দিই যে অ্যাগ্রো বেসড রিসর্ট। আমাদের রিসর্টেই আছে, এখানে আছে তোমার টমেটো গাছ, হ্যাঁ, বেগুন দেখতে পাচ্ছি, বেগুন গাছ আছে। এখানে রাই শাক করা হয়েছিল, তুলে নিয়েছে। পালং শাক ছিল। হ্যাঁ, এখানে মরিঙ্গা প্ল্যান্ট আছে, সজনে গাছ যেটা, পেঁপে গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। এই দৃশ্যটা বিরল। রিসর্টের মালিক নিজে হ্যান্ড ট্র্যাক্টর চালাচ্ছে, কোমরে বেল্ট পরে। পালং তো মাঝখানে, পালং, ধনে পাতা, উচ্ছে, এগুলো সব এখানে নিজেদের অর্গানিক সার বানিয়ে চাষ করা হয়, এবং এই ইকো হাটের ওনার নিজে বানায়, যেটা আমার সবচেয়ে ইউনিক লাগছে। নিজেই দাদা ট্র্যাক্টর চালাচ্ছে, নিজেই সার বানাচ্ছে। হ্যাঁ, সার হয়। এটা গোয়াল, 3টে গরু আছে তোমাদের। লাঞ্চের পালা, বেশ কয়েকটা ছুঁচো পেটে ডন মারছে। চাই ওই যে আমাদের ডাইনিং স্পেস। লাঞ্চ চলে এসেছে, সে এলাহি আয়োজন। মাছের থালিতে ছিল ভাত, ডাল, কুমড়ো ফুল বড়া, একটা শাক, আলু ফুলকপির তরকারি, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর হ্যাঁ স্যালাডও ছিল। আর রান্নাও ভীষণ ভীষণ ভালো ছিল। লাঞ্চ সেরে এবার বেড়ুর পালা। ঘড়ি বলছে 3:15। হাতে সময় নেই বেশি। সন্ধে নামার আগে যতটা ঘোরা যায় চলো ঘুরে আসি। এখন আমি যেহেতু একটু অফবিট জায়গা ঘুরতে বেশি পছন্দ করি, তাই এখন বেরিয়েছি ডুয়ার্সের এই সেকশনটার অফবিট কিছু জায়গা বা সাইটসিং তোমাদের দেখাতে। চলো দেখাই যাক না জায়গাগুলো কতটা সুন্দর। কোয়েল আমাকে আজকে যে জায়গাটা এনেছে, এই জায়গাটার নাম হিলা, জিতি, কুর্তি আর লাল ঝামেলা বস্তি। এই 4টে অফবিট তোমার পয়েন্টস রয়েছে, যেগুলো তোমরা ইজিলি কভার করতে পারবে রয়্যাল ইকো হাট থেকে। তো বিকেলবেলা আমরা লাঞ্চের পর বেরিয়ে এসেছি। এইটা হচ্ছে হিলা, একদম আনটাচড একটা অফবিট প্লেস। নিচে চা বাগান, ওইখানে দূরে জল ঢাকা নদী দেখা যাচ্ছে। এখন ফগ বলে একটু মানে ঝাপসা আর কি, সব কিছুই কুয়াশায় ঢেকে রেখেছে। আর এই দিকটায় ভুটানের পাহাড় দেখা যায় পুরো, তাই তো? এই পাটটা পুরোটা ভুটানের পাহাড়। কুয়াশাটা না থাকলে আমি ক্লিয়ার দেখাতে পারতাম, কিন্তু এই যে অ্যাম্বিয়েন্সটা হয়েছে এটারও কিন্তু একটা আলাদাই এফেক্ট রয়েছে। এটা আমি সামনে থেকে বুঝতে পারছি, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করবে, কিন্তু দারুণ। মানে এখানে কিন্তু এখন এসেছো বলে এরকম তা নয়, এটা ন্যাচারালি এরকমই থাকে, এরকমই পিসফুল অ্যান্ড কেউ আসে না খুব একটা। আর এই দিকটা দেখো পুরো স্ল্যান্টেড চা বাগান।
আর আবারও এই জায়গাটা কিন্তু সবার জন্য নয়। যারা সত্যি সত্যি প্রকৃতিকে ভালোবাসো, যারা প্রকৃতির মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাও, চলে এসো। দারুণ দারুণ জায়গা। প্রত্যেকটা গাছ এক একটা আলাদা ল্যান্ডস্কেপ তৈরি করছে। দারুণ দারুণ। আহা, কি লাগছে গো ডান দিকটা, অসাধারণ লাগছে। এটাই ডুয়ার্সের ম্যাজেস্টি বলতে পারো। হাওয়া, ঠান্ডা হাওয়া হচ্ছে। এই যে কুয়াশার অ্যাম্বিয়েন্সে যেটা সবচেয়ে ভালো লাগে আমার, সেটা হলো এই ন্যাড়া ন্যাড়া গাছ। মানে শীতকালে তো পাতা ঝরে যায়, আর কুয়াশার অ্যাম্বিয়েন্সে সেটা এত এত ভালো লাগে, অদ্ভুত লাগে। দেখাই, এই দেখো কি অপূর্ব লাগছে। পাতা ঝরে গেছে, এখন শুধু যা স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে। প্রত্যেকটা গাছ বিরাট বিরাট গাছ। যদি ভাবো হিলার পার্ট শেষ, তাহলে কিন্তু ভুল ভাবছ। এই যে এই অপূর্ব জায়গাটাও হিলারই অংশ। ওই যে দূরে পাহাড়টা দেখছো, মানে এই কুয়াশাতেও যতটুকু দেখা যাচ্ছে আর কি, ওগুলো সব ভুটানের পার্ট। পরন্ত বিকেলে এই মেঘলা ওয়েদারে কি অপূর্ব লাগছে বলো তো। চলো তোমাদের এবার নিয়ে যাব জিতি। এটাও ভুটান বর্ডার, তবে এখানে তোমরা চাইলেই বর্ডার ক্রস করে ভুটানে নিজেদের পদধূলি কিছুটা হলেও দিয়ে আসতে পারবে, অবশ্যই আর্মির পারমিশন নিয়ে। ওই যে দেখো একটা পাঁচিল দেখা যাচ্ছে, ওটা পেরোলেই ভুটান। আর ওই যে সবুজ টেন্ট, ওটাই সেনা ছাউনি। তবে ভিডিও বা ছবি তোলার পারমিশন ছিল না, তাই দুঃখিত, দেখাতে পারলাম না। যাই হোক, সন্ধেও চুপি চুপি একদম ঘাড়ের কাছে এসে পড়েছে, তাই আর দেরি না করে এবার পরের গন্তব্যের পালা। আচ্ছা, আমরা এখন কুর্তি বলে একটি জায়গায় এসেছি। তোমরা যখন আসবে এগুলো সব তোমরা কভার করতে পারবে, আমি সব বলে দেব, এবং করা উচিত। ভীষণ সুন্দর একটা জায়গা, আর ওপারটাই ভুটান। কি স্নিগ্ধ লাগছে, এখন সন্ধে হবে হবে করছে, শুধু পাখির ডাক, চা বাগান আর স্নিগ্ধ ল্যান্ডস্কেপ। আরো আলো পড়ে এসেছে, আমি আর কোয়েল হেঁটেই যাচ্ছি, আর আমাদের পেছনেই ভুটান। অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স, অসাধারণ লাগছে। আর এই মুহূর্তটা, এই সন্ধে নামার আগের মুহূর্তটা, এই ওভারঅল অনুভূতিটাকে আরো অনেক 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 এনহ্যান্স করে দিচ্ছে। দারুণ দারুণ। ওহ, শান্তি। পুরোপুরি সন্ধে নেমেছে, আর এই মন্দিরের গেট আমার পেছনে। ভেতরে প্রচুর গাঁদা ফুল রয়েছে, আর এই বাতাসে পুরো গাঁদা ফুলের গন্ধ ম ম করছে। দারুণ দারুণ দারুণ। এখন বাজে 7:30। আমি এই মুহূর্তে আমাদের রয়্যাল ইকো হাটের ছাদে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, ঝিঝি ডাকছে, আর কিচ্ছু নেই, সাইলেন্স, নিস্তব্ধতা, ঝিঝি আর হালকা হাওয়া ছাড়া আর কিচ্ছু নেই। আর দূর থেকে জল ঢাকা নদীর হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, হালকা স্লাইট। এটা যত রাত বাড়বে আশা করি আরো পাবো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর জায়গা। সোজা রিসর্টের রাস্তা। চাঁদটা দেখতে পাচ্ছ, ওই যে লাল চাঁদ, লাল চাঁদ। এবার আমার মোস্ট ফেভারিট পার্ট, বারবিকিউ চিকেনের পালা। আর সেটা হজম হতে না হতেই ডিনারেরও ডাক পড়লো। চলো, কাল সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে, তাই ডিনারটা সেরে নি।
ডিনারে ছিল চিকেন থালি, ভাত, ডাল, বেগুন ভাজা, একটা সবজি আর চিকেন, সাথে চাটনি আর মিষ্টি। আর তারপরই ছিল একটা জম্পেশ ঘুম। গুড মর্নিং। আজও সূর্যের মুখ দেখা যায়নি এখনো। প্রচুর পাখি ডাকছে, প্রচুর পাখি, এখানে প্রচুর পাখি আছে। আজ তোমাদের নিয়ে যাব ডুয়ার্সের বহুল প্রচলিত সেই 7 পয়েন্ট সাইট সিং এ। তাছাড়াও সন্ধান দেব আরও কিছু দ্রষ্টব্য স্থানের, যেটা আমার মনে হয় তোমাদের একদমই মিস করা উচিত নয়। এমনিতেই মেঘলা আবহাওয়া, মাঝে মাঝে এসে ধাপ্পা দিয়ে লুকোচুরি খেলছে ভানুবাবু, আর তার মধ্যে দিয়েই আমরা ছুটে যাচ্ছি দুপাশে জঙ্গলকে সঙ্গী করে। চলতে চলতেই রাস্তার পাশে আলাপ হলো এক দল ময়ূরীর সঙ্গে। দারুণ না? চলো, তোমাদের প্রথম যে পয়েন্টটা এখন নিয়ে যাব তার নাম গৈরিবাস ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে ওখান থেকে জলঢাকা নদী আর নদীর ওপারে ভুটানের বাড়িঘর তোর একদম পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে এখানকার ভিউ, পুরো ফগ হয়ে রয়েছে। আর এই মিস্ট বা ফগেরও একটা আলাদাই বিউটি আছে, আলাদাই প্রশান্তি পাওয়া যায়। আর এখন তো মানে জাস্ট শীতকাল যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু শীতকালের যে ছাপ সেগুলো তো ছেড়ে গেছে। কালারে বিভিন্ন, মানে পাতায় বিভিন্ন কালারের শেড, কোথাও হলুদ, কোথাও লাল, কোথাও বাদামি। যে সবুজগুলো তার ঔজ্জ্বল্য হারিয়েছে, বর্ষাকালে যে ঔজ্জ্বল্য থাকে, তার সাথে এই ফগের একটা এসেন্স মিশে এত অপূর্ব একটা টেক্সচার তৈরি করেছে না, কি অপূর্ব। সরি বাবু, লাগলো না, পায়ে পায়ে জড়াচ্ছে ওরা। কি অপূর্ব লাগছে এই রাস্তাটা, দেখো, একটু হাঁটি, কি অসাধারণ লাগছে। এদিকে বাদামি, সবুজ, হলুদ, কমলা, মাঝখানে পিচের রাস্তা, ডান দিকে সবুজ, আর এই পাশটা পুরো কুয়াশায় সাদা, মানে ওপারটুকু দেখা যাচ্ছে না। অদ্ভুত 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 একটা গন্ধ আছে কুয়াশার, দেখবে মানে কুয়াশার মধ্যে দিয়ে গেলে কুয়াশার একটা গন্ধ পাওয়া যায়, এখানে সেই গন্ধটা পাচ্ছি। দারুণ। এই পাতার কালারটা দেখো, সবুজ, হলুদ, বাসন্তী, কমলা, সব রকম শেড রয়েছে এখানে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। তবে দুঃখিত যে ভুটান দর্শন করাতে পারলাম না ঘন কুয়াশার কারণে। কিন্তু তোমরাই বলো, কুয়াশা ছিল বলেই তো এরকম ম্যাজিক্যাল একটা অ্যাম্বিয়েন্সও আমরা পাচ্ছি। রাস্তাটা কেমন রোমাঞ্চকর মনে হচ্ছে না? আচ্ছা, এখন আমরা যাচ্ছি ঝালং বিন্দুতে। ওখানে গিয়ে মেনলি বিন্দু ব্যারেজ দেখব, জলঢাকা নদীর এক অপরূপ রূপ দেখব, আর দেখব ঢিল ছোঁড়া দূরত্বেই ভুটানের পাহাড়। ভুটান ওখান থেকে এতটাই কাছে যে মাঝে মধ্যেই ভুটানের টাইম জোনও মোবাইলে ধরা দেয়। ঘড়ি বলছে 10টা 19। এই প্রথম একটু রোদ দেখতে পেলাম, রোদ মানে তাও সেটা খুবই হালকা আর কি। আমরা এসেছি বিন্দু ব্যারেজে। ডুয়ার্সে যে 7 পয়েন্ট সাইট সিংগুলো রয়েছে তার মধ্যে এই বিন্দু ব্যারেজ বা এই বিন্দু জায়গাটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস আর কি। জাস্ট ওপারটাই হচ্ছে ভুটান, ওপারটা পুরোটা ভুটান, আর এই হচ্ছে বিন্দু ব্যারেজ। ওই যে সূর্য, অপূর্ব সুন্দর না? এই হলো অসাধারণ জলঢাকা নদী, আর ওপারটাই হচ্ছে ভুটান। আমি শুধু ভাবছি বর্ষাকালে এখানকার কি অপরূপ চেহারাটাই না হবে। অসাধারণ সুন্দর জায়গা। 7 পয়েন্টের কথা বলছিলাম না, এখন যে জায়গাটা আছি এটা কিন্তু 7 পয়েন্টের কোনো পয়েন্ট নয়। এটা রাস্তায় যেতে যেতে মনে হলো এই জায়গাটা একটু 2 মিনিট দাঁড়িয়ে যাওয়া উচিত। এই যে গাছটা, কি অপূর্ব লাগছে এই হোল ল্যান্ডস্কেপের সাথে। নিচে জলঢাকা নদী, আওয়াজ আসছে, ওপারটায় ভুটান, এইরকম ল্যান্ডস্কেপ হয়ে রয়েছে। একটা রাস্তা, শুধু আমাদের গাড়ি দাঁড়িয়ে, আর কিচ্ছু নেই আশেপাশে। প্রচুর পাখি রয়েছে, পরতে পরতে পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশায় আচ্ছন্ন পাহাড়। চলো, এবার তোমাদের নিয়ে যাচ্ছি সামসিং ভিউ পয়েন্ট বা লালিগুরাস ভিউ পয়েন্ট। এই হলো সামসিং এর সেলফি পয়েন্ট।
নিচে যে নদীটা দেখা যাচ্ছে ওটা মূর্তি নদী, যদিও নদীটার এখন বেহাল দশা। এই সময়ে আমার সেরকম ভালো লাগলো না সামসিংকে, তাই সময় নষ্ট না করে চললাম আমাদের পরের গন্তব্য রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। আবারও গাড়ি দাঁড় করিয়ে নামতে বাধ্য হলাম, তার কারণ একটা অদ্ভুত বাড়ি। পাহাড়ে এই ধরনের বাড়ি কিন্তু পাহাড়ের সৌন্দর্যকে অনেক গুণে বাড়িয়ে তোলে বলে আমার মনে হয়। আমি ঘোরাই, এই হচ্ছে রাস্তা, আর এইরকম একটা বাড়ি, ট্র্যাডিশনাল নেপালি হাউস কিন্তু এগুলো। অনবদ্য লাগছে, বড় ল্যান্ডস্কেপ। এই যে এই ব্রিজটা মূর্তি মুক্তি ব্রিজ, নিচ দিয়ে বড় বড় পাথরের বাধা টপকে নিরলসভাবে বয়ে চলেছে মূর্তির জল। এই জায়গাটাই রকি আইল্যান্ড নামে পরিচিত। ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিং এর দ্রষ্টব্য একটা পয়েন্ট। আমার বেশ পছন্দের জায়গা, এখানকার ল্যান্ডস্কেপটা সত্যি বেশ ভালো। এছাড়াও 7 পয়েন্টের মধ্যে সুনতালে খোলা বলে আরেকটা জায়গা আছে, তবে ওখানে সিন্ডিকেটের গাড়ি 1300 টাকা দিয়ে ভাড়া করলে সুনতালে খোলা, হ্যাঙ্গিং ব্রিজ, লাভার্স ভিউ পয়েন্ট, নেওড়া ড্যাম আর ব্রিজ এগুলো দেখাবে। তোমরা চাইলে করতেই পারো, কিন্তু আমার ইচ্ছে করেনি। তার বদলে চলো তোমাদের আরো কয়েকটা আনকমন জায়গার হদিস দিই। প্রথমেই দেব সুন্দরী গ্রামের সন্ধান। নামের সার্থকতা কতটা সেটা তো তোমরা গ্রামের প্রত্যেকটা বাড়িঘর, তাদের উঠোন, রুচিবোধ, ফুল গাছের সমাহার, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই আশা করি বুঝতে পারছো। একটা গ্রামের রাস্তা যে এতটা পরিষ্কার হতে পারে সত্যি ভাবতে আমার অবাক লাগছে। যাই হোক, এই গ্রামটা পেরোতেই আমরা ঢুকলাম সাখাম ফরেস্টে। সুব্রতদা বলছে এই সাখাম ফরেস্টে বেশ কয়েকবার হাতির মুখে পড়েছে দাদা। শুনেই আমার কিন্তু বেশ থ্রিলড লাগছে। তোমরা 7 পয়েন্ট করো না করো, এই যে রুটটা এখন দেখাচ্ছি, সুন্দরী গাঁওয়ের মাঝখান থেকে সাখাম ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে আগে যে গ্রামটা পেরোলাম, গ্রামটার নাম হচ্ছে সুন্দরী গ্রাম। সত্যি সত্যি সুন্দরী গ্রাম। মানে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো, ফুল গাছে ছাওয়া পুরো বাড়িগুলো। এবং যেটা সবচেয়ে ভালো লেগেছে আমার, গ্রামটা একদম নিট অ্যান্ড ক্লিন, রাস্তাগুলো পুরো ঝকঝক করছে। মানে ওখানকার মানুষরা যে কতটা পরিবেশ সচেতন, কতটা মানে কালচার্ড, সেটা পরিষ্কার বোঝা যায়। ছোট্ট বাড়ি, ছিমছাম বাড়ি, দারুণ, আমার দারুণ লাগলো। আর তারপরেই সাখাম ফরেস্টের মধ্যে দিয়ে যে মানে রুটটা, যে ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অসাধারণ অসাধারণ। আর এইখান থেকে আরও একটা দারুণ ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে, সেটা এখন কুয়াশার জন্য পাওয়া যাচ্ছে না। এটা পুরো দুদিকের পাহাড়ের এরমভাবে মিলছে, আর মাঝখান থেকে নদী যাচ্ছে। তো এই ট্রেলটা এইখান থেকে তোমরা, আমি যে যে পয়েন্টগুলো দেখাবো সেই পয়েন্টগুলো কভার করো। 7 পয়েন্ট তো সবাই করে, মানে 7 পয়েন্টে প্রচুর ভিড়, মানুষজনের ভিড়, কোলাহল। এবং তোমরা তো জানো আমি কোলাহল একটু এড়িয়ে যেতে পছন্দ করি। এই রুটটায় কেউ আসে না, এই রুটটা অসাধারণ, যার জন্য এত ভালো। কেউ আসে না বলেই এখনো ভালো আছে, তো এটা অবশ্যই করো। চলো এবার 3rd পয়েন্টের পালা। তবে যাই বলো, সাখাম ফরেস্টকে কিন্তু আমার দারুণ লাগছে। সুন্দরী গ্রাম হলো, সাখাম ফরেস্ট হলো। এখন যেখানে এসছি এটা হচ্ছে নেওড়া নদী, এটা হচ্ছে নেওড়া ব্রিজ, আর এই হচ্ছে নেওড়া নদী। ময়ূর ডাকছে, আওয়াজ হচ্ছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এই ছোট্ট একটা স্ট্রেচের মধ্যে কতগুলো ভ্যারিয়েশন, বুঝতে পারছো? আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে জলের কালারটা দেখো, নেওড়া যে নদী, এই দিকটা দেখাই, এদিক থেকে দেখো দুটো নদী এসছে। এখান থেকে একটা নদীর ট্রেল বেরিয়েছে, ওখান থেকে একটা ট্রেল বেরিয়েছে। এইখানে দাদা বলছে যে যখন বর্ষাকাল হয় তখন এইখান থেকে জল আসে, এদিক থেকে জল আসে, মাঝখানে এই জায়গাটা বাড়ি খায়। বাড়ি খেয়ে ধোঁয়ার মতো একটা জিনিস, মানে ধোঁয়াশা যেটা হয় আর কি, জল দুটো বাড়ি খেলে জলের
জলীয় বাষ্প এইভাবে উঠবে, তো তখন নাকি একদম রেইনবোর মতো একটা জিনিস দেখা যায়। আমার ভেবেই মানে ইমাজিন করেই কি ভালো লাগছে, সেটা সামনে থেকে না জানি কত সুন্দর হবে। এখনো কিন্তু সাখাম ফরেস্ট শেষ হয়নি। আমি তো দারুণ এনজয় করছি এই নতুন রুটটা। এত ছোট্ট পরিসরের রাস্তায় এতগুলো ল্যান্ডস্কেপ বদলের স্বাদ পাওয়া সত্যি বেশ কঠিন। অবশেষে সাখাম ফরেস্টের এক্সিট পয়েন্টের হদিশ পেলাম। সামনেটা দেখছো, ল্যান্ডস্কেপটা আবার কিভাবে বদলে যাচ্ছে দেখছো। এই যে এই ব্রিজটা, এর নাম মাল ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে মাল নদী। দারুণ না? এরপরেই শুরু হচ্ছে চা বাগান। তবে ডুয়ার্সের বেশিরভাগ চা বাগান তো ফ্ল্যাট সারফেসে হয়। এই মিশন হিল টি স্টেট কিন্তু পাহাড়ি ঢালের চা বাগান, এবং বলাই বাহুল্য চা বাগানটাও ভীষণ ভীষণ সুন্দর। যাক চলো এবার রিসর্টে ফিরি। রয়্যাল ইকোহাটের উন্মুক্ত প্রান্তরে একটু সময় কাটাতে আমার ভীষণ ভীষণ ইচ্ছে করছে। এই যে চুল উঠছে দেখছো না, এর কারণ হচ্ছে এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি জল ঢাকা নদীর পাশের রাস্তা দিয়ে। আমরা বেশ কিছুটা যাব। সূর্য ডুববে ডুববে করছে, দারুণ লাগছে, দারুণ। এই যে কি অপূর্ব লাগছে। অসাধারণ লাগছে। বাইনোকুলারও এনেছি যদি কিছু দেখা যায়। আহা, দেখছো তোমরা জল ঢাকার জলে দিগন্তে ম্লান হওয়া পড়ন্ত সূর্যের প্রতিফলন কি মায়াবী ফ্রেম তৈরি করেছে। এই যে জোড়া শালটা দেখছো, এই যে এই দুটো, এখানে আগে প্রচুর শাল গাছ ছিল। তো দাদা বলছেন যে এখানে যে বাকি যে শাল গাছগুলো ছিল সব গ্রামবাসীরা কেটে নিয়ে গেছে, কিন্তু এই দুটো শাল গাছ যখনই কাটতে গেছে তার কিছু না কিছু ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য এই শাল গাছ দুটোকে আর কেউ কাটার সাহস পায় না। এই যে, এবং আদিবাসীরা, এখানকার গ্রামবাসীরা কিন্তু বছরের একটা সময় এই শাল গাছকে পুজো করে। তো এই জোড়া শাল দেখে মনে হচ্ছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছে, এবং বহু জমানো গল্প বছরের পর বছর ধরে করে যাচ্ছে। তো এই গাছ দুটো বেঁচে থাকার পেছনে কিন্তু এই গল্প, নাহলে এতদিন এই গাছ দুটো আমরা দেখতে পেতাম না। এত ভালো একটা ফ্রেম, এই ফ্রেমটা যা লাগছে অসাধারণ। মাঝখান থেকে একটা নালা বয়ে গেছে। নাগরাকাটার রয়্যাল ইকোহাটের এই যে রূপটা তোমরা দেখছো, এখন শীতকাল, একটু ড্রাই ওয়েদার, তাই চারিদিকে একটু বাদামি বাদামি হয়ে আছে, কিন্তু বর্ষাকালে যে কি অপূর্ব লাগবে আমি শুধু সেটাই ভাবছি। বর্ষাকালে 1-2 দিনের জন্য একটা আদর্শ ডেস্টিনেশন হতে পারে, মানে এত ভালো একটা জায়গা। এবং বর্ষাকালে তো এই জল ঢাকা নদী একদম পুরো ফুলে ফেপে থাকবে, বুঝতেই পারছো তার রূপ আলাদাই হতে চলেছে। তো আমি বলবো যদি আসো, হাতে সময় নিয়ে বর্ষাকালে এসো বা বর্ষার পরে এসো, অসাধারণ লাগবে। ঘড়ি বলছে 8:54, আর আমরা যাচ্ছি লাটাগুড়ির সাফারি পয়েন্টে। সকাল সকাল এই যে লাটাগুড়ি যাওয়ার রাস্তাটা যে কি অপূর্ব লাগছে। এবারে ডুয়ার্স জার্নির প্রথম রোদেলা সকাল, পাতার ফাঁক দিয়ে উন্মুক্ত রোদের মানচিত্র আলাদাই এক প্রশান্তি দিচ্ছে মনকে। আমাদের সাফারি শুরু হয়েছে। লাটাগুড়ি থেকে আমরা সাফারি করছি। রয়্যাল ইকোহাটে আসলে এই সাফারিটা তুমি করতে পারবে, মূর্তি নদীর ওখান থেকে সাফারি করতে পারবে। তো আমরা লাটাগুড়িটা সিলেক্ট করলাম কারণ এখানকার রাস্তাটা দেখলে তো অসাধারণ। সকালবেলা দেখা যাক কি পাওয়া যায় না যায়। কি অপূর্ব লাগছে না? শীতকালের জঙ্গলেরও একটা আলাদা বিউটি থাকে, মানে বর্ষাকালে তো একদম সবুজ সতেজ থাকবে সবকিছু, শীতকালে এই যে একটা
পাতার মরমরের উপর দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর পাতা পড়ে আছে, গাছের কঙ্কালসার চেহারা, কিন্তু কি সিনিক লাগছে ওভারঅল। ময়ূর 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 চোখ থাকা দরকার। আর একটা যেটা শুনলাম যে আমরা তো জানি মেঘ দেখলে ময়ূর পেখম মেলে, ওদের নাকি খুব আনন্দ হয়, আনন্দ ওরা নাচে। তো যারা জঙ্গলকে খুব কাছ থেকে চেনেন, যেমন দাদারা বলছে ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটার পেছনে অন্য একটা সায়েন্স কাজ করছে। সেটা হচ্ছে ময়ূরের পেখম যেহেতু অনেকটা বড় এবং বর্ষায় ভিজে গেলে সেটা অনেক ভারী হয়ে যায়, স্বাভাবিকভাবেই পালক ভিজে গেলে ভারী হবে এবং তাতে ওদের উঠতে অসুবিধা হয়, যার ফলে লেপার্ড থেকে শুরু করে যারা ওদের খায় তারা অ্যাটাক করলে ওরা উড়ে পালাতে পারে না। সেই জন্য যখন মেঘ দেখে আনন্দের বদলে ওরা ভয়েই কিন্তু ওই পেখম ঝাড়া দেয়, যার ফলে যেগুলো এক্সেস পেখম সেগুলো পড়ে যায় এবং ওরা হালকা থাকতে পারে। রাস্তার এক পারের জঙ্গল ঘোরা কমপ্লিট, এবার উল্টো পারের পালা। অসাধারণ, এই গাছে শিশির হচ্ছিল তখন হাওয়া হচ্ছে, অসাধারণ। ওই দেখো বার্কিং ডিয়ার, আমাদের দেখে একটুও ভয় পেল না কিন্তু। প্রায় ঘন্টা দেড়েকের সাফারি এটা। আমার মতে বেস্ট টাইম একদম সকালে ফার্স্ট স্লটটা, আর সেটা যদি না পাও তাহলে বিকেলের ফার্স্ট স্লট, তাতে সাইটিং এর চান্স অনেকটাই বাড়ে। বাকি পুরোটাই তো কপাল। এই যেমন আমাদের দুটো সাম্বার হরিণ আর গোটা 40 ময়ূর দেখলাম আমরা, আর গোটা 20 হাতি, হাতির পটি আর কি। ওর সামনে একটা ময়ূরী রয়েছে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, ঝাঁকাচ্ছে কি জোরে, মনে হচ্ছে সাপে ফনা তুললে যেরকম ফোঁসফোঁস করে সেই রকম একটা ব্যাপার আর কি। কন্টিনিউয়াস ও ইমপ্রেস করার চেষ্টা করে যাচ্ছে। আহা, হ্যাঁ, হয়তো হাতি, বাইসন, গন্ডার এরম উল্লেখযোগ্য কিছু দেখিনি, তবে অসম্ভব উপভোগ করেছি এই জার্নিটা, এটুকু নির্দ্বিধায় বলতে পারি। ফাইনালি আজ রোদ উঠেছে এখানে, বেশ লাগছে। তোমাদের একটু হেঁটে এই জায়গাটা ঘোরাই। এই যে হাতি যেহেতু প্রায় চলে আসে, দেখো এই ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, ওপাশ থেকেই হাতি চলে আসে। এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু, এগুলো কিন্তু আমলকি গাছ, এই যে এগুলো সব আমলকি গাছ। বর্ষাকালে এই পুরোটা সবুজে সবুজ হয়ে থাকে। এই যে পুরো জায়গাটা, এটা পুরো ময়দান যতদূর চোখ যাচ্ছে এটা পুরোটা সবুজ হয়ে থাকবে, আর এই আমলকি গাছ পুরো একদম আমলকিতে ভরে যায়, পাতা ভরে যায়। কি ভালো লাগবে বুঝতে পারছো? আমার জায়গাটা এত ভালো লাগছে না, এই সময় এত ভালো লাগছে, বর্ষাকালে না জানি কি ভালো লাগবে। পাখি ভর্তি এই যে জায়গাটা, এর মধ্যে হাট্টিমাটিম টিম পাখি, মানে আমরা ছোটবেলায় কবিতা পড়তাম, হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম। তো এইখানে এই যে চত্বরটা, এই চৌহদ্দির ভেতরে হাট্টিমাটিম টিম ডিম পাড়ে পাখিগুলো। অদ্ভুত এক বন্ধনে বাধা পড়ে গিয়েছিলাম কদিনে। আজ শেষ বিকেলটা, তাই যতটা স্মৃতি জমিয়ে নেওয়া সম্ভব সেই চেষ্টাই করছি। তবে যে অনুভূতিগুলো নিয়ে আমি ফিরছি, সেই অনুভূতির স্বাদ তোমাদেরকেও আমি দেবই, কথা দিলাম। তখনও কি জানতাম এই শেষ সকালটাই এই ট্রিপের সেরা সকাল হয়ে থেকে যাবে। এখন আমরা যাচ্ছি ডায়না ফরেস্টে মর্নিং কার রাইড করতে, সাফারিও বলতে পারো, তবে প্রাইভেট গাড়িতে। উফ, ল্যান্ডস্কেপটা দেখছো? এর থেকে মায়াবী সকাল কি আর কিছু হতে পারে? তোমরাই বলো। কুসুমের মতো সূর্য তার প্রভাতী রাগ ছড়িয়ে দিচ্ছে দিগন্তে, হালকা কুয়াশার চাদর গায়ে
সেই রাগই মন্ত্রমুগ্ধের মতো শুনছে ধরিত্রী। কি যে ভালো লাগছে। তোমরাও যদি এই অভিজ্ঞতা করতে চাও, রয়্যাল ইকো হাটকে বলো, ব্যবস্থা করে দেবে। 1200 টাকা মতো পড়ে এই ডায়না সাফারি, কিন্তু সেটা যে কতটা ভ্যালু ফর মানি সেটা একটু পরেই টের পাবে। চলো, ডায়না তোমাদের জন্য কি কি নিয়ে বসে আছে তোমরা নিজেরাই দেখো। কি যে ভালো লাগছে, অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে। এই দেখো, ময়ূর। জঙ্গলের নাম ডায়না ফরেস্ট। এই জঙ্গলে ময়ূর, হাতি, হাতি অনেকই আছে। সুব্রতদা বলছেন হাতি প্রচুর আছে, হরিণ রয়েছে। অদ্ভুত লাগছে জঙ্গলটা, অদ্ভুত লাগছে। হাতির পাল্লায় কোথায় পড়েছে বিভিন্ন কালারের, একটা গাছ স্টেবিলিটি এত ভালো ক্যামেরা, এই যাত্রী মিলে আরাম ছিল। এখনই কি জল আছে। গাড়ি থেকে নামতে বাধ্য হলাম, কারণ এইখানে পায়ে হেঁটে যদি না ঘোরো তাহলে এসেন্সটা পাবে না। পাখি ডাকছে, বুঝতে পারছো? অসাধারণ। আর এই যে রাস্তা দিয়ে এলাম, রাস্তার পাশের গাছগুলোতে প্রত্যেকটা গাছে অর্কিড হয়ে রয়েছে। বর্ষাকালে হয় না অর্কিড ফুল? তো এই বর্ষাকালে এই সব রাস্তাগুলো কি অপূর্ব। এই যে অর্কিড গাছ, এগুলো সব গাছের গায়ে অর্কিড হয়ে রয়েছে। এবার বর্ষাকালে রাস্তাটা কতটা কালারফুল লাগবে, আর পুরো সবুজে সবুজ হয়ে থাকবে, তখন কি ভালো লাগবে বুঝতে পারছো? ডুয়ার্সে বর্ষাকালে যেটা মানুষ আসেন না, কারণ ডুয়ার্সে বর্ষাকালে সাফারি বন্ধ থাকে। কিন্তু এই যে ডায়না ফরেস্ট দিয়ে আমরা এলাম, তোমরা অবশ্যই এসো। ইকো হাটে আসলে অবশ্যই সুব্রতদাকে বলো যে ডায়না ফরেস্ট যাব, এবং সুব্রত দ্বারা এই ফরেস্ট ট্যুরটা করায়ও। এইটা কিন্তু ফ্রি সাফারির মতোই। সকালবেলা, আমি বলবো সকালবেলা বা সন্ধে হওয়া মুহূর্তে এই ফরেস্টের সবচেয়ে ভালো এসেন্স তোমরা পাবে। অনবদ্য, কোনো কথা হবে না। যে কোনো সাফারির চেয়েও ভালো বলবো আমি। দারুণ দারুণ এসেন্স। কি পাখি ডাকছে কত! হ্যাঁ, ভর্তি শিমুল, কত পাখি উঠছে, বাপরে বাপ, ভরে ভরে আছে। এই ডায়না নদীটা বর্ষাকালে পুরো একদম জলে ভরে থাকে। এইটা হালকা জলের কলকল শব্দ, হালকা লাইট একদম। আর চারিদিক থেকে 360, পুরো ফুল 360 থেকে সারাউন্ড সাউন্ড আসছে পাখির। অদ্ভুত। মানে জলের প্যানিং সাউন্ড হচ্ছে এখান থেকে, ফ্রম রাইট টু লেফট। ওদিক থেকে জল আসছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, আর ফুল সারাউন্ড সাউন্ড পাখির ডাকের। এক অনন্য অনুভূতি, অনন্য অভিজ্ঞতা আর কি। একটা হর্নবিল দেখলাম দূরে গাছে এসে বসলো। চলো একটু কাছে যাই, গিয়ে দেখার চেষ্টা করি দেখা যায় কিনা। যখন বসছে
মুখটা এদিকে করেছে আর রোদটা ওর ঠোঁটে গিয়ে পড়েছে, হলুদ ঠোঁট তো পুরো একদম সোনার মতো চকচক করে উঠলো। বুঝলাম ওটা হর্নবিল। এই যে শিমুল ফুল হয়ে রয়েছে পুরো, আর কিছুদিন পর পলাশও আসবে, তারপর শিমুল পলাশ একসাথে এখানে গল্প করবে। টিয়াও বসে আছে গেছে, এক্ষুনি দুটো টিয়া এসে বসলো। থ্রিলিং লাগছে বেসিক্যালি। বার্ডারদের স্বর্গরাজ্য, স্বর্গরাজ্য ভাবা যায় না, এখানে এত 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 পাখি আছে, অদ্ভুত লাগছে, অদ্ভুত লাগছে। আসবো আসবো, আবার আসতে হবে। আর সুব্রতদা, কোয়েল, এর এত ভালো মানুষ, মানে এত ভালো মালিক পক্ষ পাওয়া কিন্তু খুব মুশকিল। এই হচ্ছে ডায়না নদী, আমরা একটু আগে ওপারটা ছিলাম, আর ওই যে ব্রিজ, ডায়না নদীর উপর ব্রিজ। টোটাল হচ্ছে ডায়না ফরেস্ট। সকালবেলা অবশ্যই এখানে এসো, সকালবেলায় আসতে আমি বলবো, বা সন্ধেবেলা, এই দুটো টাইম ভীষণ 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 এনজয় করবে তোমরা। কথা বলা যায়, এবং যদি কথা নাও বলতে ইচ্ছে করে, পাখিদের কথা বলতে শুনবে তুমি। ডায়না ফরেস্টের সাফারি কিন্তু এখনো শেষ হয়নি। ডায়নার পাশেই যে গ্রামটা আছে, সুব্রতদা আমায় এবার সেই দিকে নিয়ে যাচ্ছে। প্রায়শই নাকি হাতিরা গ্রামের বাড়ি ঘরে হামলা করে খাবারের সন্ধানে। এমনকি আগের বছর এখানকার প্রাইমারি স্কুলেও চড়াও হয়েছিল দুটো হাতি। যাই হোক, গল্প শুনতে শুনতে যখন হাতির দেখা পেলাম না বলে একটু নিরাশ, ঠিক তখনই এই হাতি 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 জাস্ট পিঠটুকু দেখতে পেয়েছিলাম। ডায়না ফরেস্ট দিয়েই যাচ্ছি, তো বাঁদিকে তাকিয়ে দেখলাম, মনে হলো হাতি, হাতি হাতি হাতি, দেখি গাছ নড়ছে, হাতি। তো আজ ফিরবো, ফেরার দিন। এখন সকালবেলা আমাদের বন্দে ভারত ধরার কথা, ফাইনালি যাওয়ার আগে দেখিয়ে দিল। হ্যাঁ, নিরাশ করেনি। বেরোবো আর কিছুক্ষণ পর, কিন্তু যাওয়ার আগে আরেকটা নতুন এক্সপিরিয়েন্স। জল ঢাকা নদীর পাড়ে ব্রেকফাস্ট করবো আমরা, চলো। শুধু ভাবো, এরকম একটা নদী, তার পাশে এরকম ঘাসের গালিচা, আর সেখানে বসে তোমরা ব্রেকফাস্ট করছো। এর চেয়ে ভালো কিছু হয়? এত ভালো একটা সকাল, হালকা রোদের তাত গায়ে লাগছে। দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। কোয়েল একটা অদ্ভুত জিনিস খাওয়ালো, এবং এটা ওরই মস্তিষ্ক প্রসূত কোয়েলের। আমার দারুণ লেগেছে। তোমরা যদি আসো অবশ্যই টেস্ট করে দেখতে পারো। জিনিসটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই ভালো। সঙ্গে দোসর জল ঢাকার এই অ্যাম্বিয়েন্স। চলো, অনেকটা সময় নষ্ট করলাম তোমাদের। যাদের আজকের গল্পটা লেংদি লাগলো, আমি দুঃখিত, কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না। আজকের মতো আমার বিদায় বেলা উপস্থিত। খুব ভালো থেকো, ভালো রেখো, আর আমার অপেক্ষায় থেকো। একবার টাটা বলে দে সবাইকে। ভালো থাকিস, দেখা হবে আবার। যাবি আমার সাথে, যাবি? চলো, টাটা টাটা টাটা, একবার টাটা বলে দাও। মেক পিয়ন সাইনিং অফ।